কোনো মানুষেরই এই পৃথিবীতে সম্পূর্ণ সরল হওয়া উচিত নয়। একবারে সরল সোজা বা খাড়া গাছ যেভাবে সবার কাছে আগে কাটা সহজ হয়, তেমনি খুব সরল সোজা মানুষ হলে তাকে সহজেই বিপদে পড়তে হয়। এই কথাটি বলেছেন প্রাচীন ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব, যাকে আমরা রাজনীতিজ্ঞ, নীতিজ্ঞ, পণ্ডিত ব্যক্তি, অর্থনীতিবিদ এবং প্রশাসনিক, যাকে আমরা ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তির মর্যাদা দিয়েছি। আর সত্যিকার অর্থে আজকের প্রশাসন, রাজনীতি, ধর্মনীতি, বাণিজ্য, সাংসারিক বিষয়াশয়, সামাজিক বিধান, প্রত্যেকটা বিষয়ে যিনি একনিষ্ঠ স্থান দখল করে আছেন তিনি হচ্ছেন চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। এবার চাণক্যকে, বিষ্ণুগুপ্তকে, কৌটিল্যকে, কি তার অবদান, কোথার থেকে তিনি এই জায়গাতে উঠে এসছেন বা ইতিহাসের পাতায় এমন কেন বিখ্যাত স্থান তিনি দখল করে আছেন, এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আর পাশাপাশি জীবনমুখী চাণক্যের 10টা উক্তি একদম ভিডিওর লাস্টে গিয়ে বলবো, যেটা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে, রাজনৈতিক জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জীবনে একটা সমাধান সূত্র হিসাবে কাজ করবে। তাহলে আর দেরি নয়, শুরু করি। আর ভিডিওটা ধৈর্য ধরে দেখলে আশা করি যারা ছাত্রছাত্রী তারাও উপকৃত হবে, আমরা যারা সামাজিক জীব আমরা সবাই উপকৃত হব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি সবার কানু স্যার। আজকের প্রতিবেদন চাণক্য, বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য। প্রাচীন ভারত মহান ব্যক্তিদের উর্বর স্থান। এই ভারতবর্ষ মহান যোদ্ধা, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, কূটনীতিজ্ঞ, ভেষজ বিজ্ঞান প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তি দিয়েছে, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান আজকের ভারতবর্ষে এখনো প্রাসঙ্গিক। প্রাচীন পৃথিবীর সেরা দার্শনিকদের মধ্যে কথা বলতে গেলে অনেকেরই নাম বলা যাবে, কিন্তু যদি বলা যায় সেরা দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তাহলে একটাই নাম বলতে হয়, তিনি হচ্ছেন চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য একটা গ্রন্থের জন্য এখনো স্মরণীয় হয়ে আছেন। সেই গ্রন্থটি হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কেন বিখ্যাত, এই বিষয় নিয়েও আলোচনা করব। তার আগে চাণক্য বা কৌটিল্যের নাম নিয়ে বিতর্ক রয়েছে, তার অবদান নিয়ে বিতর্ক রয়েছে, এবং অবশ্যই তার শেষ জীবন বা অন্যান্য বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও মোটামুটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটা সমাধানে আসা সম্ভব হয়েছে। আশা করি আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় পরিষ্কার হয়ে উঠবে। আমরা চাণক্যকে কনফুসিয়াসের সমসাময়িক, চীনের দার্শনিক কনফুসিয়াসের সমসাময়িক আমরা ধরি, বুদ্ধ পরবর্তী ধরি, মহাবীর পরবর্তী ধরি। আর যেহেতু ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে আমরা বলি, তাহলে কৌটিল্যের জন্ম মোটামুটি আনুমানিক 350 খ্রিস্টপূর্বাব্দে এবং 283 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়কালকে আমরা চাণক্যের যুগ বলি। আর চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন এবং ভারতবর্ষে প্রথম একটি সাম্রাজ্য, একটা বৃহত্তর সাম্রাজ্য গঠন করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য, এবং তারই অবদান হেতু চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে নন্দ বংশের অত্যাচারকে
থেকে মানুষদের মুক্ত করে ভারতবর্ষে এমন একটা সমৃদ্ধ সাম্রাজ্যের স্থাপন করেছিলেন, যার মহান সম্রাট হিসাবে ইতিহাস বিখ্যাত মহামতি অশোক। কিন্তু যাত্রাটা সেখান থেকেই শুরু হয়েছিল। ইতিহাসের সবচেয়ে চতুর মন্ত্রীদের একজন বললে অত্যুক্তি হবে না। তিনি শক্তিশালী নন্দ বংশকে উৎখাত করে পাটলিপুত্রে মৌর্য শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এবার আসি, চাণক্য কে ছিলেন? কৌটিল্য নাকি বিষ্ণুগুপ্ত? তার প্রকৃত নাম নিয়ে বিতর্ক থেকেই যায়। তবে অধিকাংশদের মতে এই তিনটি তার ভিন্ন ভিন্ন নাম। এগুলির মধ্যে কৌটিল্য হচ্ছে তার গোত্রের নাম। মূলত কৌটিল্যের অর্থশাস্ত্র বইটির জন্যই তার কৌটিল্য নাম চলে এসছে বলা যায়। আবার সেই বইয়ের এক জায়গায় লেখকের নিজেকে বিষ্ণুগুপ্ত সম্বোধন করেছেন। তাছাড়া চাণক্যই যে বিষ্ণুগুপ্ত সে প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর বিষ্ণু শর্মা লেখা পঞ্চতন্ত্র নামক সংস্কৃত গ্রন্থ থেকে। খুব কম সংখ্যক ইতিহাসবিদই মনে করেন যে চাণক্য এবং কৌটিল্য আলাদা ব্যক্তি। আবার কেউ কেউ বলেন যে চাণক্য এবং কৌটিল্য একই ব্যক্তি হলেও বিষ্ণুগুপ্ত আলাদা ব্যক্তি। মানুষ বিষ্ণুগুপ্তকে অর্থশাস্ত্রের সম্পাদক বলেও অভিহিত করেছেন। চাণক্যের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরুর পূর্বে উল্লেখ করা প্রয়োজন যে আজ থেকে প্রায় 2300 বছর আগে খুব একটা বিশুদ্ধভাবে ইতিহাস লেখার প্রচলন ছিল না। যেহেতু স্পষ্টভাবে বিশুদ্ধ ইতিহাস লেখার কোনো প্রচলন ছিল না, তাই প্রাচীন ভারতের বিভিন্ন ক্ষেত্রে আমরা বিষয়গুলিকে বিতর্কিতভাবে উপস্থাপন করি বা বিশেষজ্ঞরা তাদের বিতর্কিত বিষয়গুলিকে যুক্তির মাধ্যমে আলোচনা করার এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করে থাকেন। ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে যে বিষ্ণুগুপ্ত, চাণক্য কিংবা কৌটিল্য একই ব্যক্তি কিনা। তথাপি এখানে সর্বাধিক স্বীকৃত তত্ত্বগুলি নিয়ে আমি আলোচনা করব। আনুমানিক 350 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতের গোল্লা নামক অঞ্চলে চাণকা নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন চাণক্য। তার পিতা চানিন এবং মাতা চানেশ্বরী ছিলেন ব্রাহ্মণ। তাই চাণক্য জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন। তবে জৈন ইতিহাসবিদ হেমচন্দ্রের মতে চাণক্যের পিতার নাম ছিল চাণক। যাই হোক, চাণক্যের বাবা একজন শিক্ষক ছিলেন, তাই শৈশব থেকেই তিনি নিজের সন্তানের শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন এবং সে সময় থেকে তিনি প্রাথমিকভাবে বেদ শিক্ষা থেকে তার শিক্ষা জীবন শুরু করেন। শিক্ষাক্ষেত্রে কঠিনতম বিদ্যা বালক চাণক্য সেই বেদ শিক্ষাকে তার প্রথম আদর্শ হিসাবে নিয়েছিলেন এবং খুব অল্প বয়সে তিনি অথর্ব সহ অন্যান্য বেদ মুখস্থ করে নিয়েছিলেন এবং তার এই মেধা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। প্রাচীন ভারতের দক্ষিণ পশ্চিম অর্থাৎ বর্তমান পাকিস্তানের অন্তর্গত যে শিক্ষার সর্বোচ্চ শিক্ষার একটা কেন্দ্র ছিল তক্ষশিলা, সেই তক্ষশিলাতে তিনি জ্ঞান চর্চা করেছেন। সেখানেই চাণক্যের জ্ঞান চর্চা শুরু হয়। মূলত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, বল্লভী বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল ভারতবর্ষের প্রাচীন শিক্ষাক্ষেত্রে, আর শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাসে এই বিশ্ববিদ্যালয়গুলির যথেষ্ট সুনাম রয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলি থেকে যে সমস্ত ছাত্র, স্বনামধন্য ছাত্র তাদের শিক্ষা সম্পাদন করেছেন, তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে শ্রেষ্ঠত্বের ছাপ রেখে গেছেন এবং চাণক্য ছিলেন। বেদের শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর চাণক্য রাজনীতি এবং রাষ্ট্রনীতির অধ্যয়ন শুরু করেন এবং সেই অধ্যয়ন তিনি উপভোগ করতে থাকেন। কৈশোরে পদার্পণ করেই অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করতে শুরু করেন। তক্ষশিলার শিক্ষকদের মধ্যে তার প্রতিভার চর্চা শুরু হয় তখন থেকেই। একে একে সাহিত্য, যুদ্ধশাস্ত্র, নীতিবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান অধ্যয়ন করেন চাণক্য।
খুব সম্ভবত গ্রিক এবং ফার্সি ভাষাতে কথা ছিল। তার রাজনৈতিক কূটকৌশলের কারণে অনেকে তাকে প্রাচীন ভারতের সবচেয়ে জ্ঞানী এবং কৌশলী রাজনীতিজ্ঞ বলে অভিহিত করে থাকেন। চাণক্য ছিলেন স্বচ্ছ এক ব্যক্তি। প্রত্যেকটা বিষয়ে, রাষ্ট্র বিষয়ে, পারিবারিক বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, জ্যোতির্বিজ্ঞান বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে তিনি স্বচ্ছতা পছন্দ করতেন এবং তার উপদেশগুলিও ছিল স্বচ্ছ। মূলত তিনি ছিলেন বাস্তববাদী। ভারতীয় জীবন দর্শনের সাথে তার আত্মার বন্ধন ছিল। এক কথায় সভ্যতা পাওয়ার পরবর্তী সময় থেকে তার ন্যায় এত সচ্ছল, নীতিজ্ঞ এবং স্বচ্ছ ব্যক্তি ভারতবর্ষে পাওয়া খুব কষ্টকর। নীতিশাস্ত্র, ন্যায়, দর্শন প্রত্যেকটা বিষয়ে তিনি তুখুর ছিলেন। যেখানে তিনি তার আদর্শবাদ গড়ে তুলেছেন সম্পূর্ণ ভারতীয় ভাবধারায়, ভারতীয় দর্শন এবং ভারতীয় জীবনের আঙ্গিকে। তক্ষশিলা সর্বদা সম্ভ্রান্ত এবং রাজবংশীয় শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকত। সেখানকার শিক্ষকগণও ছিলেন অত্যন্ত উঁচু মানের জ্ঞান সম্পন্ন এবং ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন। সেখানকার পরিবেশেই চাণক্য তার শৈশব এবং কৈশোর শিক্ষার আলোকে গড়ে তোলেন, যার উদাহরণস্বরূপ তিনি ভারতবর্ষের জীবনাদর্শনে এক প্রকাণ্ড আলো জ্বালিয়ে গেছেন, যা একবিংশ শতকের আজকের দিনেও প্রাসঙ্গিক। তক্ষশিলায় জ্ঞান অর্জনের পর জ্ঞানের প্রচারকে তার জীবনের প্রধান পাথেয় করে নিয়েছিলেন কৌটিল্য। মূলত শিক্ষকতাকেই তিনি বেশি পছন্দ করতেন। তিনি মনে করতেন জ্ঞানার্জন করে তা ছড়িয়ে দিতে না পারলে সে জ্ঞান অনাহারে থাকা অবস্থায় হাঁড়িতে খাদ্য সংরক্ষণ করার মতো। তাই শিক্ষকতাকে তিনি নিজের পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। তার ওই ক্ষেত্রে তার বিখ্যাত একটা উক্তি ছিল, ঈশ্বর ওই কাঠ, পাথর কিংবা মাটির তৈরি মূর্তির মাঝে বসবাস করেন না, তিনি আমাদের আত্মায় বসবাস করেন এবং সেই আত্মাকে জ্ঞানী করে তুলতে শিক্ষার ভূমিকা রয়েছে। শিক্ষা ছাড়া আত্মায় আলো সঞ্চারিত হয় না। তাই তিনি শিক্ষকতাকে তার প্রধান জীবিকা হিসাবে গ্রহণ করেছিলেন। এবার আসছি রাজনৈতিক ক্ষেত্রে তার কি কি অবদান ছিল। আমরা সবাই জানি চাণক্য বা কৌটিল্য প্রাচীন ভারতের ইতিহাসে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করেছিলেন এবং ইতিহাস এই কথার সাক্ষী যে যখনই কোনো রাজপুরুষ বা কোনো ব্যক্তি শক্তিশালী সাম্রাজ্য গঠন করেছেন তার পেছনে অনেক ব্যক্তিদের ভূমিকা থাকে। যেমনটা আমরা মুঘল যুগে আকবর যখন দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিলেন তার পেছনে ছিলেন বৈরাম খাঁ। তেমনি বিজয়নগর সাম্রাজ্যেও আমরা দেখি পণ্ডিতদের ভূমিকা, যেখানে কৃষ্ণদেব রায় তার সম্ভ্রান্ত সাম্রাজ্য গঠন করেছিলেন, তার পণ্ডিত ছিলেন পেড্ডন। তেমনি চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করেছিলেন। চাণক্যের সবচেয়ে কাছের শিষ্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দীর্ঘদিন একসাথে জ্ঞান চর্চা করে দুজনের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক গড়ে ওঠে। চাণক্য চন্দ্রগুপ্তকে নীতিশাস্ত্র শেখানোর পাশাপাশি একজন দক্ষ যোদ্ধা হিসাবে গড়ে তোলার সব ধরনের অনুপ্রেরণা জুগিয়ে গেছেন। গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল দখল করেন তখন চাণক্য আলেকজান্ডারের সৈন্যবাহিনীর রণকৌশল গভীরভাবে প্রত্যক্ষ করেন। গ্রিকদের হাত থেকে সমগ্র উত্তর ভারত যখন মুক্ত করে নিচ্ছিলেন চন্দ্রগুপ্ত, তখন আড়ালে বসে কলকাঠি নাড়ছিলেন আদতে চাণক্য। চন্দ্রগুপ্ত তার বাহিনী যদি ধরা হয় এই মানবদেহ,
তাহলে চাণক্য ছিলেন তার মস্তিষ্ক। সরাসরি গ্রিকদের বিতাড়ন করা সম্ভব নয় জেনে চাণক্য এক একজন করে আলেকজান্ডারের নিয়োগ করা সাত্রাপ ও প্রাদেশিক শাসকদের হত্যা করার পরামর্শ দেন। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পূর্বে উত্তর ভারতের গান্ধার তথা বর্তমান আফগানিস্তানের গ্রিকদের দাপট অনেকটাই হ্রাস পায়। আর আলেকজান্ডারের মৃত্যুর 2 বছরের মধ্যে গ্রিকরা ভারতীয় উপমহাদেশ শাসনের আশাই ছেড়ে দেয়। এবার কিছু বিতর্কিত কিন্তু অতি প্রচলিত তথ্য নিয়ে আলোচনা করব। চন্দ্রগুপ্তের সাথে চাণক্যের সম্পর্ক কি ছিল এবং কিভাবে সেই সম্পর্ক গড়ে উঠেছিল, বা চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি কিভাবে গ্রিক শাসন ব্যবস্থা উৎখাত করে ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের প্রেরণা জুগিয়েছিলেন, বা নন্দ বংশের শাসন অবসান করে কিভাবে ভারতবর্ষে মৌর্য বংশের শাসন স্থাপন করেছিলেন, সে বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং অনেকগুলি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে তার তথ্য প্রমাণও পাওয়া গেছে। তারপরেও কাহিনী কিংবদন্তির উপর এখানে নির্ভর করতে হয়। যাই হোক, এই যে পুরো বিষয়টা অনেকটা সিনেমার মতোই। নন্দ রাজবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। আমরা জানি মগধে শেষ বংশ ছিল নন্দ বংশ এবং তার প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্য নন্দ, আর নন্দ বংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ। ধননন্দের দরবারে কোনো কারণে চাণক্যকে অপমানিত করা হয় এবং তিনি সেখানে অপমানিত হয়ে ফিরেন। আর সেই অপমানের প্রতিশোধ নিতে ধননন্দকে ক্ষমতাচ্যুত করার ছক কষেন চাণক্য এবং খুঁজতে থাকেন একজন দক্ষ যোগ্য শিষ্য যাকে দীক্ষা দিয়ে ধননন্দকে ক্ষমতাচ্যুত করে ভারতবর্ষে গড়ে তুলতে পারেন এক মহান সাম্রাজ্য। আর এই থেকেই চন্দ্রগুপ্তের সঙ্গে তার সখ্যতা এবং সাম্রাজ্য গঠনের যে প্রাথমিক পদক্ষেপ সেটা শুরু হয়। দীর্ঘদিন চন্দ্রগুপ্তের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করার পর দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং তারা আরও কয়েকজন আঞ্চলিক শাসকদের নিয়ে ছোট ছোট জোট গড়ে তোলেন। একত ধননন্দকে তার প্রজারা পছন্দ করত না, তার উপর চাণক্যের চতুর রণকৌশলের সামনে টিকে থাকতে পারলেন না নন্দরাজ ধননন্দ। আর এরই সাথে নন্দবংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্তকে সম্রাট করে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চাণক্য। চাণক্যের প্রখর বুদ্ধিতে এই সাম্রাজ্য বিস্তৃতি লাভ করেছিল পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এবার তার প্রধান কেন্দ্র ছিল পাটলিপুত্র। চাণক্য এখানে একটা কথা বলেছিলেন, ফুলের সৌরভ কেবলই বাতাসের দিকে ছড়ায়, কিন্তু একজন ভালো মানুষের গুণ চারিদিকে ছড়িয়ে পড়ে। সত্যি কথা, ফুল তার যে সৌরভ সেটা অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু চাণক্যের মতো ব্যক্তি, ভারতবর্ষে যারা গুণী ব্যক্তি রয়েছেন, তাদের সৌরভ সেই প্রাচীনকাল থেকে ধরে আজ অবধি সেই সৌরভ ছড়িয়ে আছে বলেই আমাদের সমাজ এত সমৃদ্ধ। চাণক্যের ব্যাপারে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় উপকথাটির উল্লেখ আছে জৈন উপকথায়। সেখানে বলা হয়েছে, চাণক্য মনে করতেন যে কোনোদিন চন্দ্রগুপ্তের খাবারে বিষ দিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা চালাতে পারে শত্রুরা। তাই চন্দ্রগুপ্তের দেহে অনাক্রমণমাত্র তৈরি করা লক্ষ্যে তিনি প্রতিদিন চন্দ্রগুপ্তের খাবারে অল্প পরিমাণ বিষ মিশিয়ে দিতেন। চন্দ্রগুপ্ত অবশ্য এ ব্যাপারে অবগত ছিলেন না। তিনি অজ্ঞাতসারে বিষ মিশ্রিত খাবার তার গর্ভবতী স্ত্রী দুর্বার সাথে ভাগাভাগি করেন, যিনি সন্তান প্রসব থেকে মাত্র কয়েকদিন দূরে ছিলেন। বিষের প্রতিক্রিয়ায় দুর্ধরা মৃত্যুশয্যায় উপনীত হলে তার গর্ভের সন্তানকে বাঁচাতে চাণক্য দুর্ধরার পেট কেটে শিশুটিকে রক্ষা করেন। এই শিশুটি ছিলেন বিন্দুসার, যিনি চাণক্যের শিষ্যত্ব গ্রহণ করেন এবং চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসে চাণক্যকে নিজের উপদেষ্টা নিয়োগ করেন। এবার আসছি আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় কি হয়েছিল। আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন আমরা তক্ষশিলার রাজ অম্বি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন, আর ঝিলাম নদীর পার্শ্ববর্তী রাজ্যের অধিপতি ছিলেন পুরু। আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেননি এবং তিনি এখানে বীরত্বের পরিচয় দিয়েছিলেন।
এবং এই সময় মগধে শেষ বংশ শাসন করছিল, যে বংশটার নাম ছিল নন্দবংশ। নন্দবংশের শাসক ছিলেন ধননন্দ, তার একটা বিশাল সেনাবাহিনী ছিল। এবার ধননন্দ ছিলেন খুব অত্যাচারী শাসক, আর তার শাসন ব্যবস্থার একজন বুদ্ধিমান ব্যক্তি হিসাবে চাণক্য ছিলেন। এবার এই চাণক্য কথিত আছে যে কোনো না কোনোভাবে রাজদরবারে অপমানিত হয়েছিলেন। সেই অপমানের প্রতিশোধ গ্রহণ করার জন্য তিনি চন্দ্রগুপ্তকে বাছাই করেছিলেন। আবার আরেকটা সোর্স থেকে জানা যায় যে তক্ষশিলাতে চন্দ্রগুপ্তের সঙ্গে তার পরিচয় হয়েছিল, গুরু শিষ্যের মতো হয়েছিল, এবং গুরু শিষ্যের সম্পর্ক পরবর্তী সময়ে বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয়। এবং চাণক্যই সেই ব্যক্তি যে উপলব্ধি করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে সাম্রাজ্য গঠন করার সব ধরনের যোগ্যতা রয়েছে, এবং সেই তার যে ধারণা সেটা সম্পূর্ণ হয়েছিল। এবং এখানে একটা জিনিস উল্লেখ্য যে চন্দ্রগুপ্ত মৌর্য যদি কৌটিল্যের সহায়তা না পেতেন তাহলে ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে লেখা হতো। আবার চাণক্য যদি চন্দ্রগুপ্ত মৌর্যের মতো দক্ষ বীর যোদ্ধা হিসাবে একজনকে না পেতেন, হয়তো ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে লেখা হতো। অথবা আরেকটা কথা এখানে বলা যায় যে যদি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা না হতো, হয়তো বা ভারতবর্ষ ওই সময় গ্রিক সাম্রাজ্যে পরিণত হতো। যাই হোক, ইতিহাস ধারণা করার কোনো জায়গা নাই। ইতিহাস যে ঘটনাগুলি ঘটে গেছে তারই তথ্যনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ ব্যাখ্যা। তাহলে 323 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে চাণক্য বা বিষ্ণুগুপ্ত ভারতবর্ষে যে সম্ভ্রান্ত রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য, এবং তার শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। আর এই বংশের শেষ শাসক কে ছিলেন আমাকে সবাই কমেন্ট করে জানাবে। এটা একটা কোয়েশ্চেন থাকলো, মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন। যাই হোক, এবার যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে যে কয়েকটা জীবনমুখী কথা যেটা চাণক্য বলে গেছেন, যদিও চাণক্য কি কি বলে গেছেন এগুলি বলে শেষ করা যাবে না, তারপরেও আমি সংক্ষিপ্তভাবে জীবনমুখী চাণক্যের কয়েকটা উক্তি সেখানে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চাণক্যের সময় শেষ হয়ে গেছে, তবুও তিনি জীবিত আছেন। যদিও তার মৃত্যু নিয়ে অনেক রহস্য থেকে যায়। অনেকেই বলেন তিনি স্বেচ্ছা মৃত্যু হয়েছে, আবার কেউ বলেন তিনি শেষ বয়সে জৈন ধর্ম গ্রহণ করে কৃচ্ছ সাধন করতে বনে জঙ্গলে চলে যান, সেখান থেকে আর তার কোনো খবর পাওয়া যায় না। তবে চাণক্য এখনও জীবিত আছেন। চাণক্যের দর্শনের কিছু মূল বিষয় আলোচনা করব যেটা খুব বেশি জীবনমুখী। তিনি একটা জায়গাতে বলেছেন, বিষ না থাকলেও সাপকে বিষধর হওয়ার অভিনয় করতে হয়। যে সাপের মধ্যে বিষ নেই তবুও বিষধর হওয়ার অভিনয় করতে হয়। একটি সাপকে শত্রুরা ততক্ষণ ভয় পাবে যতক্ষণ এর দাঁতে বিষ থাকবে, আর বিষহীন সাপকে যে কেউ ঘায়েল করে ফেলবে, তাই নিজেকে রক্ষা করতে গেলে বিষধর হবার অভিনয় করে যেতে হবে। অল্প কথায় শত্রুর নিকট নিজের দুর্বলতাগুলিকে প্রকাশ করা যাবে না। সত্যি, শত্রুর নিকট নিজের দুর্বলতা প্রকাশিত হলে শত্রু সময়ের আগে গিলে ফেলবে। আরেকটা যেটা দ্বিতীয় উক্তি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কার জন্ম কোথায় হয়েছে তা হয়তোবা এত একটা গুরুত্বের নয়, কিন্তু কর্মই নির্ণয় করে তুমি কে এবং কতদিন তুমি জীবিত থাকবে। আর এখানে তিনি একটা সংস্কৃত কথা বলে গেছেন, সেটা হচ্ছে চলচ্চিত্তং চলদ্দিত্তং চলাচল যৌবনং চলাচলং ইদং সর্বং কৃত্তিজস্ব সজীবতি। অর্থাৎ যার কৃত্তি রয়েছে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এটা আমি চাণক্যের যে শ্লোকগুলি রয়েছে এগুলি নিয়ে ব্যাখ্যা করব, অন্য একটা ভিডিও বানাবো। যাই হোক, তিনি বলেছেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এই বিখ্যাত নীতিবাক্যটি শৈশব থেকে কতবার শুনেছেন তার হিসেব আছে? তাহলে
আমরা এই তার নীতিবাক্যটাকে যদি আমরা একটু সম্প্রসারণ করে বলি, সেটা হচ্ছে কারোর জন্মই ঠিক করে না তার ভবিষ্যৎ কি, একমাত্র কর্মই ঠিক করে। অনেকে রাজ পরিবারে জন্মগ্রহণ করে পিশাচের মতো জীবন ধারণ করে, আর অনেকে অনেক নিম্ন জাতিতে জন্মগ্রহণ করে কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান দখল করে নেয় এবং সমাজ ও দেশ গঠনের কাজ করে। তাই কর্মই একমাত্র। যাই হোক, আরেকটা কথা তিনি এখানে বলেছেন, পুরোপুরি সৎ হওয়া যাবে না। ভাবছেন কি বলছি, পুরোপুরি সৎ হওয়া যাবে না? হয়তো ভিডিওটা কেউ দেখছেন, আমাকে বলবেন স্যার এটা কি বলছে যে পুরোপুরি সৎ হওয়া যাবে না? সততাই পন্থা, কিন্তু তিনি বলেছেন একদম পুরোপুরি সৎ হওয়া যাবে না। অন্তত সবসময় তিনি এটি বিশ্বাস করতেন না। বেশি মাত্রায় সৎ, আমাদের একটা কথা আছে না, অতি ভক্তি চুরের লক্ষণ, বা অতি ভালো ভালো নয়। তাহলে বেশি মাত্রায় সৎ এবং সরল হলে মানুষ আপনাকে ব্যবহার করবে, আপনার দুর্বলতা খুঁজে নেবে এবং সুযোগ সন্ধানীর ভূমিকা পালন করবে। আবার ঠোঁটকাটা সততার কিছু মানুষ যাদেরকে কেউ পছন্দ করে না, আপনার আত্মীয়ের বিয়ে যেখানে উপস্থিত না হলে তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিয়ের কথা বললে অফিস থেকে ছুটি পাওয়ার সম্ভাবনা নেই, তখন কি আপনার গুরুতর কোনো মিথ্যা বলা উচিত? চাণক্যের উত্তর হ্যাঁ, তার কাছে সততা নয় বরং লৌকিকতাই আসল। যাই হোক, আরেকটা নীতিবাক্যের কথা এখানে বলছি, যে কোনো কাজের পূর্বে তিনটি প্রশ্ন অবশ্যই করে নিতে হবে। আমি কেন এই কাজটি করব? এর সম্ভাব্য ফলাফল কি হতে পারে? আর আমি কি আদতে এই কাজে সফল হব? যে কোনো কাজের পূর্বে নিজেকে এই তিনটি প্রশ্ন করার উপদেশ চাণক্য দিয়েছেন। চন্দ্রগুপ্তের রাজ্য পরিচালনায় তিনি সর্বদা এই নীতি অনুসরণ করেছেন, যে কারণে প্রতিটি কাজের পূর্বে তা নিয়ে হয়েছে বিশদ গবেষণা এবং আলোচনা, ফলে কাজগুলি সম্পন্ন হয়েছে নিপুণভাবে। যাই হোক, বোঝা গেল তো? তাহলে যে কোনো কাজের পূর্বে আমাদের তিনটি প্রশ্ন করতে হবে। এবার নেক্সট নীতিবাক্যে আসছি, ভীতি গ্রাস করার পূর্বে একে ধ্বংস করে দেওয়া উচিত। আমাকে যে ভয় গ্রাস করবে, গ্রাস করার পূর্বে আমি তাকে ধ্বংস করে দেব। চাণক্য বলেন যে ভীতি ও সম্ভাব্য সমস্যার সমাধান আগে করে নেওয়া উচিত। যখন আপনি নিশ্চিত যে শীঘ্রই কোনো সমস্যায় পড়তে পারেন এবং সেটি শুরু হওয়ার পূর্বেই ব্যবস্থা নেওয়া উচিত। যে ব্যাপারটি আপনাকে ভয় পাইয়ে দিতে পারে বলে মনে করছেন, নিজেই ভীত হওয়ার পূর্বে সেই ব্যাপারটি মিটিয়ে ফেলুন। এটাই চাণক্যের উপদেশ। উদাহরণস্বরূপ, আপনি ভয়ে উল্টো দৌড় শুরু করলেই কুকুর সমান আগ্রহে আপনার পিছু নেবে, কিন্তু ভয় না পেয়ে আপনি নিজে বরং কুকুরটিকে ভয় পাইয়ে দিন, নির্বিঘ্নে হেঁটে চলে যান। আরেকটি গুরুত্বপূর্ণ নীতিবাক্য এই ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক, একটি চাকা এককভাবে চলতে পারে না। চাণক্যের রাষ্ট্রনীতি বিষয়ক দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনাটি হচ্ছে, তিনি একটি সরকারকে একটি দ্বিচক্র যানের সাথে তুলনা করেছেন, যেখানে রাজা একটি চাকা এবং তার উপদেষ্টা ও মন্ত্রীরা অপর চাকা। যোগ্য ও বুদ্ধিমান উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ ছাড়া রাজা অচল। আবার যথার্থ নেতৃত্ব গুণ বিশিষ্ট রাজ্য ছাড়া বা রাজা ছাড়া মন্ত্রী পরিষদও কোনো কাজ করতে পারে না। চাণক্য মনে করতেন রাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মন্ত্রী। রাজার চেয়ে রাজার মন্ত্রীদের অধিকতর জ্ঞানী এবং অভিজ্ঞতা হতে হবে, যেন তারা রাজাকে ভুল পথে পা বাড়ানো থেকে বিরত রাখতে পারে। চাণক্য আরেকটা গুরুত্বপূর্ণ উক্তি এই প্রসঙ্গে দিয়েছেন আমাদের, সেটা হচ্ছে ফলাফলই শেষ কথা।
রাষ্ট্র পরিচালনার জন্য চাণক্য যেসব নীতি অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সেগুলি মোটেও নৈতিকতার ধার ধারে না, বরং কার্যকর ফলাফল আনয়নের জন্য যত প্রকার ছল চাতুরি প্রয়োজন সবই করতে হবে বলে তিনি মনে করতেন। যুদ্ধের সময় প্রতিপক্ষ শিবিরে গুপ্তচর পাঠানো, ঘুষ দিয়ে উচ্চ পদস্থ সেনা সদস্যদের হাত করে নেওয়া, মধ্যস্থতার কথা বলে ঝুপ বুঝে কূপ দেওয়া, শত্রুদের সাথে জোট বাঁধা সহ অন্যান্য সবগুলি তার মতে সঠিক এবং নীতি জ্ঞানের মধ্যেই পড়ে। এসবের বিনিময়ে ফলাফল নিয়ে প্রজাদের পক্ষে কাজ করা উচিত এবং এতে প্রমাণিত হয় যে রাজা তার প্রজাদের রক্ষক হিসাবে ছল চাতুরি করেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে তিনি রাজ্য শাসন এবং জনগণের শাসনকে বেশি গুরুত্ব দিয়েছেন, প্রতিপক্ষকে ছল চাতুরির মাধ্যমে বশ করার ক্ষেত্রে এই অন্যায়টাকেও তিনি স্বীকার করতে বলেছেন। আরেকটা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নীতি হচ্ছে অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া। অনেকে আমরা বলি নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, কিন্তু নিজের এমন কিছু ভুল হয়ে থাকে হয়তোবা এই ভুল করার পর আর শুধরানোর আর সময় পাওয়া যায় না। তাই অন্যের ভুল থেকে যদি শিক্ষা নেওয়া যায় তাহলে হয়তোবা নিজের ভুল হওয়ার সম্ভাবনাটাই চলে যাবে। চাণক্যের আরেকটি গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে অন্যের ভুল থেকে শিক্ষা লাভ করা। তিনি বলেছেন যে প্রতিটি মানুষ তার জীবনে কিছু না কিছু ভুল করবেই, তবে কেবল নিজের ভুল থেকে শিক্ষা লাভ করলে হয়তোবা তার ফলাফল পাওয়ার পূর্বেই সেই ভুল তাকে গ্রাস করে নেবে। কারণ মানুষ চিরকাল বেঁচে থাকে না, বরং নিজের ভুলের সাথে সাথে অন্যদের ভুলগুলিকেও নজরে রাখতে হবে, সেখান থেকে শিখে নিতে হবে কি করণীয়। শ্রেষ্ঠ গুরুমন্ত্র হচ্ছে নিজের গোপনীয়তা কারোর কাছে প্রকাশ না করা। চাণক্য বলতেন যে কথা যতক্ষণ নিজের মধ্যে থাকে তখন কথা তোমার দাসে পরিণত হয় বা দাস থাকে। একবার যদি নিজের গোপনীয়তা বা কথা অন্যের কাছে চলে যায়, তুমি কথার দাস অথবা অন্যের দাস। তো এই ছিল চাণক্যের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ঐতিহাসিক বিষয়গুলি সেখানে প্রাসঙ্গিকতা পেয়েছে। চাণক্যের মাধ্যমে ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা, চাণক্যের কিছু জীবনমুখী উক্তি, প্রত্যেকটার বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে কৌটিল্যের অর্থশাস্ত্র বা চাণক্য শ্লোক এগুলি নিয়ে আলোচনা করব। আর আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক আশা করব, শেয়ার করবেন, অন্যদের জানার সুবিধা করে দেবেন। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলি কারোর উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।